বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। বাংলাদেশে করোনা ভাইরাস ভ্যাকসিন নেবার পর গ্রহণকারীর শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে তার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, বলছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবার পর কতটা পার্শ্ব প্রতিক্রিয়া আসলে হয়ে থাকে শুনবেন। এ নিয়ে লন্ডনের একজন চিকিৎসক কি বলছেন। প্রথম দিকে ফাইজারের একটা ভ্যাকসিনের অ্যালার্জিক রিঅ্যাকশনের কথা আমি একটু আগে বললাম, সেটা হয়েছিল, কিন্তু অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর জানি না, পাইনি। বাংলাদেশে আমদানিকারক ও নিয়ম কানুন নিয়ে নানা জটিলতা, নির্ধারিত সময়ের মধ্যে চাল আমদানির টার্গেট পূরণ অনিশ্চিত থাকবে এ প্রসঙ্গ। এসব নিয়েই আজকের সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবার পর গ্রহণকারীর শরীরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রতিবেশী দেশ ভারতে টিকা প্রদান শুরু হওয়ার পর এ পর্যন্ত একজন মারা গিয়েছেন এবং অন্তত 450 মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। মূলত এই ধরনের খবরের প্রেক্ষাপটেই ভ্যাকসিন বা টিকা কতটা নিরাপদ এমন প্রশ্ন উঠেছে। তবে স্বাস্থ্যমন্ত্রী মিস্টার মালেক বলছেন যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম বলে তারা জানতে পেরেছেন। আরও শুনুন ঢাকা থেকে সাইয়েদা আক্তারের প্রতিবেদনে। ভারতে শনিবার করোনা ভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়। ওই কর্মসূচি শুরুর 2 দিন পর আজ দেশটির সরকারের প্রকাশ করা তথ্যে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালের একজন কর্মী টিকা নেয়ার 24 ঘণ্টা পর মারা গেছেন। এছাড়া টিকা নেয়ার পর ভারতে এ পর্যন্ত 447 জনের শরীরে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা এবং বমি ভাব। এসব উপসর্গকে টিকাদানের বিরূপ প্রতিক্রিয়া, মানে যাকে অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন বলে বর্ণনা করা হচ্ছে, যার সাথে সরাসরি টিকা বা টিকাদান প্রক্রিয়ার সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। তবে টিকা নেয়ার পর ভারতে যে 450 লোকের মধ্যে নানা ধরনের অসুস্থতা দেখা দিয়েছে, তাদের মধ্যে কারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড আর কারা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন নিয়েছেন সে তথ্য দেশটির সরকার প্রকাশ করেনি। এদিকে এমন খবর প্রকাশিত হওয়ার পর বাংলাদেশেও অনেকেই বলছেন যে বাংলাদেশে যে টিকাটি দেয়া হবে বা টিকা দেওয়ার যে প্রক্রিয়া তা কতটা নিরাপদ হবে সে সম্পর্কে তাদের কাছে তথ্য কমই আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মৃন্ময়ী পৃথ্বী বলছিলেন, টিকা সম্পর্কে তথ্য এতই কম জানেন তিনি যে টিকা নিতে হয়তো তিনি আগ্রহী হবেন না। আমি টিকা নিতে রাজি হব না, কারণ হচ্ছে যে টিকা দেওয়ার পরে যে পোস্ট ভ্যাকসিনেশন কেয়ার দরকার, যে অবজারভেশনে রাখা দরকার, এদের কি প্ল্যান, যে আমাদেরকে কিভাবে তারা অবজার্ভ করবে যে আমার এটার মানে সাইড ইফেক্ট হলো কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে টিকা আসার সাথে সাথে নকল আরেকটা স্যাম্পল বানায় ফেলবে কিনা এবং সেটা আমাকে পুশ করা হবে কিনা, সেটার গ্যারান্টি আসলে আমি পাচ্ছি না। টিকা সম্পর্কে এই সংশয় এবং আস্থার ঘাটতি মৃন্ময়ীর মতো অনেকেরই রয়েছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশে টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যাও কম নয়। একটি বড় অংশের মানুষ, বিশেষত যাদের বয়স একটু বেশি, তাদের মধ্যে এ আগ্রহ বেশি। যদিও এ নিয়ে নির্দিষ্ট কোনো গবেষণা বা পরিসংখ্যান নেই, কিন্তু ঢাকায় কোভিড-19 চিকিৎসা দেয়া হয় এমন একটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বিবিসিকে বলেছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে যাদের বয়স 40 বছরের বেশি এবং যাদের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের মধ্যে ভ্যাকসিন নেয়ার আগ্রহ বেশি। ঢাকার একজন বাসিন্দা সোমা সরকার বলছিলেন, প্রথম সুযোগেই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন তিনি। কারণ করোনাটা বিশ্বের সব জায়গায় হচ্ছে, তো আমি রিস্কটা নিতে চাচ্ছি না। আমি তো জানি যে টিকা নিলে আমার আর হবে না, সেখানে আমি টিকাটা নিব এবং আমি মনে করি এটা অনেক বড় একটা সুযোগ। কোনো টিকাই তো আসলে 100% নিরাপদ না, তাই না? সব টিকারই তো সাইড ইফেক্ট থাকে বা সমস্যা হতে পারে, সবার হয়তো শরীরে এটা একরকম করবে না। বাংলাদেশে ইতিমধ্যে সরকার জানিয়েছে 25শে জানুয়ারির মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহেই দেশে পৌঁছবে ভ্যাকসিনের প্রথম চালান। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে টিকা প্রদান। এজন্য 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে টিকা গ্রহণে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন। এমন অবস্থায় ঢাকায় আজ ভ্যাকসিন নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেখানে টিকা কতটা নিরাপদ এবং টিকা গ্রহণের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কি ব্যবস্থা নেবে সরকার, এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন,
তারও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি কিছু কিছু দেশে সাইড এফেক্ট হয়েছে এবং অ্যাস্ট্রাজেনিকাও হয়েছে। এখানে সাইড এফেক্ট যদি হয় সরকার যা যা চিকিৎসা দেওয়া সেটা দিবে এবং এটাও আমরা বলতে পারি যে সাইড এফেক্ট যতটুকু আমরা জেনেছি এটা খুব গুরুতর নয়, খুব বেশি। অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন সাইড এফেক্টটা এত বেশি কোনো সিরিয়াসলি কোথাও দেখা যায়নি। গত 11ই জানুয়ারি ঢাকায় ভ্যাকসিন প্রদান পরিকল্পনা প্রকাশ করার এক অনুষ্ঠানে বলা হয়েছিল, ভ্যাকসিন গ্রহণকারীকে একটি ফর্মে স্বাক্ষর করতে হবে, যেখানে লেখা রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে নিশ্চিত হয়েই তিনি সম্মত হয়েছেন এই ভ্যাকসিন নিতে। সে সময় ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম বলে তারা জানতে পেরেছেন। তাছাড়া মহামারী মোকাবেলার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মেনে নিয়েই ভ্যাকসিন নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। ঢাকা থেকে সাইয়েদা আক্তার। ভারত ছাড়াও যে দেশগুলোতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু হয়েছে তার অন্যতম হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এখন পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার বায়োএনটেক এই দুটো টিকাই দেওয়া হচ্ছে এবং এ পর্যন্ত ৩৮ লক্ষেরও বেশি লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষ করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবার পর লোকজনের মধ্যে কতটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এবং আদৌ কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে কিনা তা জানতে আমি কথা বলেছিলাম ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের কর্মরত ডাক্তার আবদুল্লাহ জাকারিয়াকে। আমাদের যুক্তরাজ্যে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে প্রায় 10 দিন হলো। অসংখ্য ভ্যাকসিন এই পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে কিছু কমন সাইড ইফেক্ট দেখা যায়। সেটা হচ্ছে যে হাতে ইনজেকশনটা দেওয়া হচ্ছে সেখানে ব্যথা হয়, মাথা ব্যথা হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, একটু জ্বর ভাবও থাকতে পারে, কিছুটা দুর্বলতা লাগতে পারে। সেটা কিন্তু 2-1 দিনের মধ্যে সেরে যায়। কোনো ধরনের ঔষধপত্র খাওয়ার দরকার নেই। যারা ব্যথা অনুভব করে তাদেরকে আমরা বলি প্যারাসিটামল আপনি খেতে পারেন। আর এখানটায় সাংঘাতিক বড় ধরনের যে সাইড ইফেক্ট সেটার খবর আমাদের জানা নেই। কোনো ধরনের ফ্যাটালিটি বা মৃত্যু ঘটেনি। আমাদের এখানে কিন্তু ফাইজার এবং অক্সফোর্ড দুটো ভ্যাকসিনই দেওয়া হচ্ছে। দুটো ভ্যাকসিনের কোনোটাতেই আমরা শুনিনি। যদিও ফাইজার নিয়ে কিছু সাইড ইফেক্ট, মারাত্মক সাইড ইফেক্টের কথা শোনা গেছে, যদিও এই ফাইজার ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে যাচ্ছে না। ডাক্তার জাকারিয়া, আমরা মোটামুটি জানি যে কিছু না কিছু একটা সাইড এফেক্ট অনেকেরই হয় যে কোনো টিকা দেয়া হলেই এইরকম এই জ্বর, মাথা ব্যথা, বমি ভাব এরকম হয়ে থাকে। এখন কথাটা হলো যে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সেটার পরিমাণ এবং মাত্রা সেটা কি স্বাভাবিকের চাইতে বেশি কিছু? না, আমরা যেটা ফিডব্যাক পাচ্ছি পেশেন্টদের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা যেটা শুনেছি যে তাদের কিন্তু তেমন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না। যেমন ধরেন অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন আছে ইথানল, সুক্রোজ, তারপর সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি বা সোডিয়াম আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা একে একে জিজ্ঞেস করে নেই যে আপনি কি এর বিরুদ্ধে যদি কারো কোনো বিশেষ অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন যেটাকে বলে, অর্থাৎ এই উপাদানগুলোর ব্যাপারে কারো যদি কোনো ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা আপনারা জিজ্ঞেস করে নেন আগে? জিজ্ঞেস করে নিয়ে একটা চেকলিস্ট আছে, সেখানে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে। সুতরাং পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে এই একটা সাবধানতা অবলম্বন, এবং আরেকটি সাবধানতা হচ্ছে খুবই অসুস্থ একজন মানুষকে আপনি ভ্যাকসিন দেবেন না, শারীরিক অবস্থা ভালো না, তাদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করছি। তার মানে হচ্ছে যে যাকে টিকা দেয়া হচ্ছে তার ওই টিকার উপাদানগুলোর ব্যাপারে কোনো রকমের অ্যালার্জি আছে কিনা, তার শরীরে কোনো রকমের গুরুতর রোগ আছে কিনা, এগুলো জেনেই টিকা দেওয়া উচিত। এক্স্যাক্টলি। তো পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি। এবং এটা মোটামুটি সব টিকার ক্ষেত্রেই, মানে সব টিকার ক্ষেত্রে এই ধরনের সাথে ফাইজার বা যে সেইগুলোর ক্ষেত্রে এই সিলেকশন ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় রোগীরা যদি নিজের থেকে এই মারাত্মক অ্যালার্জির হিস্ট্রি থাকে, ইতিহাস থাকে, তা সেটা বলা উচিত। সেই দুটো জিনিসই আসলে খেয়াল রাখা দরকার, রোগীটা সুস্থ কিনা, আরেকটা হচ্ছে যে মারাত্মক অ্যালার্জির কোনো হিস্ট্রি, কোনো ইতিহাস আছে কিনা সেটা জানানো দরকার। তো আপনি কি বলতে পারেন যে কোন কোন ধরনের অ্যালার্জি বা কোনো রোগ থাকলে তার অ্যাস্ট্রাজেনেকা টিকা নেবার আগে এটা ডাক্তারকে জানানো উচিত? যেমন ভ্যাকসিন দেওয়ার সময় ভ্যাকসিন সেন্টারে অনেক রোগী এসে বলেন যে আমার তো পিনাট অ্যালার্জি আছে, চীনাবাদাম অ্যালার্জি, চীনাবাদামের অ্যালার্জি আছে। অথবা এখানে খুব কমনলি মানুষ বলে যে আমাদের এই দেশে খুব হয়, এটাকে হে ফিভার বলে বা গ্রাস পোলেন অ্যালার্জি। খাবার, বিভিন্ন খাবারের কথাই বলে থাকে মূলত, কিন্তু এই খাবারের উপাদানগুলো কিন্তু এই ভ্যাকসিনে
নাই। সুতরাং সেই অর্থাৎ ক্ষেত্রে এসব থাকলেও তিনি খুব নিরাপদেই কোনো সমস্যা ছাড়াই তিনি ভ্যাকসিন নিতে পারবেন। নিতে পারবে। এক্স্যাক্টলি সেটাই। সুতরাং সেই ক্ষেত্রে তাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। এইখানে কিন্তু আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি। তো ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এরকম ব্যথা হয়, একটু জ্বর থাকে। সাংঘাতিক কোনো ধরনের যদি সাইড ইফেক্ট এর কথা আমরা এখন পর্যন্ত কিন্তু রিপোর্ট হয়নি বা হসপিটালে ভর্তি হতে হয়েছে ভ্যাকসিনের পরে। এরকম ঘটনা কিন্তু ঘটেনি। প্রথম দিকে ফাইজারের একটা ভ্যাকসিনের অ্যালার্জিক রিঅ্যাকশনের কথা আমি একটু আগে বললাম, সেটা হয়েছিল, কিন্তু অ্যাস্ট্রাজেনিকার ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর জানি না, পাইনি। আমি কথা বলছিলাম লন্ডনে ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়ার সঙ্গে। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলায় আজ রাতের পরিক্রমা অনুষ্ঠানে থাকবে ফোন ইন এবং এতে শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন আইসিডিডিআরবির উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুশতাক হোসেন। করোনা ভাইরাস এবং ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফোন ইনে অংশ নিতে আপনার আগ্রহের কথা জানিয়ে আমাদের SMS করুন 01714115578 এই নম্বরে। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বাংলাদেশে চাল আমদানিকারকদের গড়িমসি এবং সরকারের কিছু নিয়মের জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে চাল আমদানির টার্গেট পূরণ করা অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারি আমদানিকারকরা চাল আমদানির অনুমতি নেয়ার পরেও প্রক্রিয়া শুরু করতে বিলম্ব করছেন বলে অভিযোগ উঠছে। তবে আমদানিকারকরা বলছেন যে এখন পর্যন্ত সরকারি বেসরকারি সব আমদানিকারকই ভারতের চালের বাজারের উপর নির্ভর করছেন এবং সে কারণে সেখানে দাম বেড়ে গিয়েছে। ঢাকা থেকে আরও শুনুন কাদির কল্লোলের প্রতিবেদনে। বাংলাদেশ সরকার বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে ৫ লাখ টন চাল আমদানির টার্গেট নিয়েছে। আমদানিকারকরাও হাজার হাজার টন চাল আমদানির সরকারি অনুমতি নিয়েছেন, কিন্তু অনুমতি নিলেও বেশিরভাগ আমদানিকারকই ঋণপত্র বা এলসি খোলাসহ প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো এখনও শুরু করেননি বলে কর্মকর্তারা জানিয়েছেন। শীর্ষ পর্যায়ের একজন আমদানিকারক আবুল বশর চৌধুরী ১০,০০০ টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। তিনিও এখনও আমদানির প্রক্রিয়া শুরু করেননি। মিস্টার চৌধুরী আমদানির সময়সীমা নির্ধারণ করা এবং সরকারের কিছু নিয়মের ব্যাপারে প্রশ্ন তোলেন। আসলে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে এলসি করতে হবে, তারপরে আপনার আনার পরে 20 দিনের মধ্যে বাজারজাত করতে হবে এবং অনলি 5% ব্রোকেন রাইসের জন্য এবং সিদ্ধ চাউলের জন্য আমদানির অনুমতি পত্র দেওয়া গেছে। অল্প সময়ের মধ্যে চাউলগুলো বাইরে থেকে প্রকিউরমেন্ট করে নিয়ে আসাটা আসলে দুঃসাধ্য ব্যাপার। 1 নম্বর। 2 নম্বরের মধ্যে শুধুমাত্র 5% কিন্তু এটা বড় লোকদের বা ভালো চাউলের জন্য, কিন্তু আমাদের দেশে পাশাপাশি কিন্তু আন্ডার প্রপার্টি লেভেলের লোকজনও আছেন ওনাদের জন্য, এবং চট্টগ্রাম তথা আরো কিছু অঞ্চলে সাদা চাউল আমরা যেটাকে আতপ চাউল বলি সেটার কিন্তু কোনো পারমিশন দেওয়া হয়নি। যে অনুযায়ী পারমিশন গভর্নমেন্ট দিয়েছে সেই পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে না এই কারণগুলোর পরিপ্রেক্ষিতে। বেসরকারিভাবে আমদানির টার্গেট পূরণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে আমদানিকারকরাই সন্দেহ প্রকাশ করেছেন। তবে সরকার টেন্ডারের মাধ্যমে 2.5 লাখ টন চাল আমদানির যে উদ্যোগ নিয়েছে সেই প্রক্রিয়াও এখনও চলছে। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন 400-র বেশি আমদানিকারককে অনুমতি দেওয়া হয়েছে। টেন্ডারের মাধ্যমে যারা চাল দিচ্ছে তাদের পাশাপাশি অনেক আমদানিকারকের চাল সীমান্তে এসে আছে। তিনি উল্লেখ করেছেন শুল্ক নিয়ে সমস্যা হয়েছিল এবং আজ তার সমাধানের পর এখন চাল বাংলাদেশে ঢুকতে শুরু করবে। আমাদের এসএস কোড নিয়ে প্রবলেম হয়েছিল, অনেকে চাউল নিয়ে এসে বর্ডারে বসে আছে। এসএস কোডটা হলো চাউল আমদানি কাস্টম ক্লিয়ারেন্স একটা কোড নাম্বার থাকে, যেটা আমরা 25% ট্যাক্স প্রদান করে তাদেরকে চাউলটা কাস্টমস থেকে ছাড় করতে হবে। প্রথমে যে কোডটা দিয়েছিল সেটা ব্রোকন রাইস অ্যান্ড ব্রাউন রাইস। তো ব্রোকন রাইস তো আমাদের এখানে কেউ খায় না, আর ব্রাউন রাইসও খায় না। যেটা আমাদের এখান থেকে আমরা বিভিন্ন মিল থেকে পারচেস করি সেই চাউলটা আমদানির জন্য আরেকটা ভিন্ন কোড, সেই কোডটা তখন দেয়নি। সেই কোডটা আমরা কালকে পেয়েছি এবং সেটা বর্ডারে পাঠিয়ে দিয়েছি এবং সেটা এলসি কারেকশন করে সব বর্ডার দিয়ে মাল ঢুকবে। কর্মকর্তারা বলেছেন গত বছর বন্যার কারণে আমন ধানের ফলন কম হয়েছে। করোনাভাইরাস মহামারীতে সরকারের মজুদ থেকে বড় জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া সর্বশেষ আমন মৌসুমের পর মিল মালিকরা সরকারের কাছে কোনো চাল দেয়নি। সব মিলিয়ে বড় ফসল না আসা পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত 15 লাখ টনের মতো চাল আমদানি করতে হতে পারে বলে কর্মকর্তারা বলছেন। সেজন্য সরকার বেসরকারি আমদানিকারকদের পাশাপাশি টেন্ডারের মাধ্যমে চাল সংগ্রহ করছে। একই সাথে সরকার
ভারতের সরকারের সাথে G2G চুক্তির মাধ্যমেও চাল আনছে। নওগাঁ থেকে একজন চালের ব্যবসায়ী নীরদ বরণ সাহা বলছিলেন, সরকারি এবং বেসরকারি সব দিক থেকেই ভারতের চালের বাজারের উপর নির্ভর করতে হচ্ছে, সে কারণে এখন সেখানেও দাম বেড়ে গেছে। গভর্নমেন্ট তার প্রয়োজনে চাল কিনছে এবং ইন্টারন্যাশনাল টেন্ডারের মধ্যে দিয়ে যে টেন্ডারগুলো হয়েছে এগুলা মূলত ইন্ডিয়ান এক্সপোর্টাররাই পেয়েছে এবং এদের টেন্ডারগুলো বেশি হওয়ার কারণে স্বাভাবিকভাবে ওখানকার চালের বাজারটা বাড়ছে। গবেষণা সংস্থা BIDS এর সিনিয়র গবেষক নাজনীন আহমেদ মনে করেন, অল্প সময়ের মধ্যে লাভ লোকসানের হিসাব নিকাশ থেকে আমদানিকারকরা গড়িমসি করছে। যাদের অনেক বড় অটো রাইস মিল, তার ওই মিল চালু রাখতে হবে। ওই মিল চালু রাখতে হলে যে পরিমাণ ধান তিনি এমনি কিনবেন, তার নর্মাল ব্যবসার জন্য যেটা কিনবেন সেটা অনেক বেশি এবং সেই ধান তার কাছে আছে, সেটা ভাঙাচ্ছেন, সেই চাল উনি বিক্রি করছেন। কাজেই এইখানে তার আমদানি করার তো দরকার নেই এবং বাকিরা চিন্তা করছে যে আমি আমদানি করে আমি যে বেশি দাম পাবো সেটা তো বেশি দিন পাবো না, আমদানি করার পরে কিছুদিন পরে তো বোরো ধান উঠে যাবে। এদিকে খাদ্যমন্ত্রী বলেছেন, বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত চাল আমদানি অব্যাহত থাকবে আর আমদানিকারকদের উৎসাহিত করার জন্য তারা যে সমস্যাগুলোর কথা তুলেছে সেগুলো সরকার সমাধান করছে বলেই তিনি দাবি করেছেন। কাদির কল্লোল। এবারে আজকে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। মস্কো ফিরে এসে গ্রেপ্তার হওয়ার পর রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে কারাগারে বন্দী রাখা হবে কিনা সে প্রশ্নে মস্কোর একজন বিচারক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কারাগার কর্তৃপক্ষ চাইছে মিস্টার নাভালনি যেন তার 3.5 বছরের স্থগিত কারাদণ্ডাদেশ ভোগ করেন। মিস্টার নাভালনি রুশ কর্তৃপক্ষের পদক্ষেপকে চরম বেআইনি বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তার জন্য যে বাহিনী মোতায়েন করা হয়েছে তাদের মধ্য থেকেই হামলার ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন। এই আশঙ্কার পর নিরাপত্তার কাজে মোতায়েন করা 25,000 ন্যাশনাল গার্ড সদস্যের প্রত্যেককে FBI যাচাই করে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এ মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা জোর করে ক্যাপিটল ভবনে ঢুকে পড়ার পর এখন জানা যাচ্ছে সামরিক বাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্য সেদিনের সহিংসতায় যুক্ত ছিল। দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্প গোষ্ঠী ও বিশ্বের সবচেয়ে বড় একটি কোম্পানি স্যামসাং এর প্রধানকে ঘুষের দায়ে 2.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2017 সালে যেসব অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন, নতুন করে তার বিচার শেষে লি জে ইয়ংকে এই সাজা দেয়া হয়। বিশ্লেষকরা বলছেন, মিস্টার লির সাজা স্যামসাং এর ভেতরে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, কোভিড-19 টিকা যে পদ্ধতিতে ভাগাভাগি করা হচ্ছে তার ফলে বিশ্ব এখন এক বড় ধরনের নৈতিক বিপর্যয়ের প্রান্তে দাঁড়িয়ে আছে। সংস্থার নির্বাহী বোর্ডের সভায় টেড্রস অ্যাডানম গেব্রেয়েসিয়াস বলেন, টিকা উৎপাদন ও বিতরণকারী দেশ এবং কোম্পানিগুলোর মধ্যে এরকম একটা মনোভাব দেখা যাচ্ছে যেন এই টিকা তাদেরই প্রথম পেতে হবে। তিনি বলেন, এই মনোভাব আসলে আত্মঘাতী, কারণ এর ফলে মহামারী আরো দীর্ঘায়িত হবে। ইয়েমেন থেকে পাওয়া খবরে জানা গেছে, গত সপ্তাহান্তে তুমুল লড়াইয়ে কয়েক ডজন সরকারি সৈন্য এবং হুতি বিদ্রোহী মারা গেছে। আপনারা শুনছেন BBC বাংলার প্রবাহ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রাহান মাসুদ। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটি জার্সির ডিজাইন নিয়ে তীব্র বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে তারা ডিজাইনটিতে কিছু পরিবর্তন আনবে। বিসিবি গত রাতেই ডিজাইনটির ছবি প্রকাশ করে, তারপর থেকেই বিতর্ক শুরু হয়। ডিজাইনে লেখা দেখা যায় লাল সবুজ জার্সির বুকে বড় করে বেক্সিমকো আর একটু ছোট করে আকাশ। কেন বাংলাদেশের নাম এই ডিজাইনে যোগ করা হয়নি বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান। না, বাংলাদেশ তো নাম থাকবেই, কারণ এটা তো বাংলাদেশ। আপনার যেহেতু বাংলাদেশ, আপনার তো প্রথমে তো ওখানে লোগো থাকে একটা ছোট বামদি, সেখানে তো আছেই বাংলাদেশ লেখা। পিছনে লেখা নাই, এখন আমরা এটা ডিসিশন নিব সামনে হবে না পিছনে হবে। আর বাংলাদেশ তো এটা ইনফ্যাক্ট লিখতে হবে যেমন কোনো কথা নেই, এটা তো বাংলাদেশেই পড়ছে, তাই না? এর আগে এই জার্সির ডিজাইনটি সম্পর্কে তিনি গণমাধ্যমের কাছে বলেন, সবুজ এবং লাল দিয়ে করানো, এখানে অন্য কোনো কালার নেই। এবং এখানে আপনার আমাদের ফ্ল্যাগে যেভাবে সূর্যটা, লাল সূর্য যেটা আছে সেটা আমরা ওখানে তুলে যেভাবে উল্লাস করেছে, সেলিব্রেট করেছে সেটা, এবং তার সাথে আমাদের যে স্মৃতিসৌধ আছে সেটা আমরা ওখানে উল্লেখ করেছি। জার্সি সংক্রান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের যে নীতিমালা, সেখানে দেশের নাম নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। তবে যেহেতু ক্রিকেটে বা যে কোনো খেলায় পৃষ্ঠপোষকরা একটা বড় ভূমিকা রাখেন, সেজন্য 3টি পর্যন্ত পৃষ্ঠপোষক কোম্পানির লোগো রাখা যাবে। মূলত আইসিসি ইভেন্টগুলোতে যেমন বিভিন্ন পর্যায়ের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সিতে দেশের নাম থাকে, তবে কিছু দেশ আছে যারা সবসময় জার্সিতে দেশের নাম রাখে।
যেমন ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা। লিওনেল মেসি পেলেন ক্লাব ফুটবল ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পথ আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি এক ধাক্কায় তাকে ফেলে দেন। প্রথমে রেফারির চোখ এড়ালেও তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে সাথে সাথে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান। এই লাল কার্ডের সিদ্ধান্তের পর মেসি বা তার সতীর্থদের কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি তেমন। টিভিতে তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তারা রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। লিওনেল মেসি এই ঘটনার কারণে ঘরোয়া ফুটবলে 4 ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। তবে এর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে 2 বার লাল কার্ড দেখেন লিওনেল মেসি। ব্রিসবেন টেস্ট এবার শেষ দিনের অপেক্ষায়। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ টেস্টের শেষ দিন আগামীকাল, যেখানে ভারতের প্রয়োজন মোট 328 রান। আজ অস্ট্রেলিয়া 294 রান করে অল আউট হয়ে গেছে। ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ, লেবুশেইন, স্মিথ, ওয়েডের উইকেট সহ মোট 5টি উইকেট নিয়েছেন। শার্দুল ঠাকুর নিয়েছেন 4টি। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ 55, ওয়ার্নার 48 রান তোলেন। তারা মূলত দ্রুত রান তোলার চেষ্টা করে। ওদিকে গলে আগের দিন শেষ বিকেলে বিপদে পড়লেও চতুর্থ দিন সকালে সহজ জয় তুলে নেয় ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জো রুট। শুনছিলেন খেলার খবর। ভারতে মহারাষ্ট্রে ক্ষমতাসীন এবং হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত শিবসেনা পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার কথা ঘোষণা করেছে। শিবসেনা এর আগে যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়াই করেছে, কিন্তু বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক বিচ্ছেদ হবার পর এই প্রথম তারা পশ্চিমবঙ্গে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে হিন্দুত্ববাদী ভোটে ভাগ বসিয়ে নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে বিপাকে ফেলাটাই তাদের আসল উদ্দেশ্য। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। বিজেপির সবচেয়ে পুরনো রাজনৈতিক শরিকদের অন্যতম শিবসেনার সঙ্গে তাদের বিচ্ছেদ সম্পূর্ণ হয়েছে 2019-এ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পরই। শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে এখন কংগ্রেস ও শরদ পাওয়ারের দল এনসিপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, আর বিজেপি ওই রাজ্যের প্রধান বিরোধী দল। গত কয়েক বছরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে আলাদা বৈঠকও হয়েছে একাধিকবার। এই পটভূমিতেই রবিবার রাতে শিবসেনার প্রধান মুখপাত্র তথা সিনিয়র এমপি সঞ্জয় রাউত জয় হিন্দ জয় বাংলা স্লোগান দিয়ে টুইটারে ঘোষণা করেন, দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করে শিবসেনা পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাইয়ের সাংবাদিক হরিশ নাম্বিয়ার বহু বছর ধরে শিবসেনার রাজনীতি ফলো করছেন। তাঁর কাছে জানতে চেয়েছিলাম কেন তারা এই সিদ্ধান্ত নিল। It's also a question of their own survival. If the BJP swallows them, then their own hold in Maharashtra itself will be troublesome. And if you notice the last election... মিস্টার নাম্বিয়ার বলছিলেন, শিবসেনা বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করছিল বিজেপি তাদের ক্রমশ গিলে খেতে চাইছে এবং তাতে মহারাষ্ট্রেও তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। খেয়াল করে দেখবেন, মহারাষ্ট্রে 2014-তে তারা বিজেপির সঙ্গে মিলে সরকার গড়লেও আগাগোড়া সেখানে বিরোধী দলের ভূমিকাই পালন করে গেছে। আর এখন বিজেপির আগ্রাসী রাজনীতির জবাব তারা দিতে চাইছে আরও আক্রমণাত্মক রাজনীতি করে। পশ্চিমবঙ্গে লড়ার সিদ্ধান্তের সঙ্গে তাদের সর্বভারতীয় আকাঙ্ক্ষার কোনো সম্পর্ক আছে বলে মনে করি না, বরং তারা আসলে চাইছে যেখানে যেভাবে পারে বিজেপির সম্ভাবনাকে ব্যাহত করতে। অনেক পর্যবেক্ষকই মনে করছেন, পশ্চিমবঙ্গে মুসলিম ভোটে ভাগ বসিয়ে আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে বিজেপির সুবিধে করে দিতে পারেন বলে বলা হচ্ছে, ঠিক সেভাবেই শিবসেনাও যদি 1-1.5% মতো অল্প কিছু হিন্দুত্ববাদী ভোটও কাটতে পারে, তাতে লাভবান হবে তৃণমূল কংগ্রেস। তবে কলকাতায় রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি বলছেন, ওই রাজ্যে শিবসেনার শক্তি একেবারেই নগণ্য, ফলে তারা ভোটে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে তাঁর ঘোরতর সন্দেহ আছে। শিবসেনা এতটাই অপরিচিত দল, এক তো তারা মহারাষ্ট্রতে লিমিটেড, তার উপরে এখানে শিবসেনার নেতা বা নেতৃত্ব কেউই চেনে না, একেবারে ইলেকশনের মুখে। তো ফলে এই কতটা এই পার্টি হিসেবে তারা তাদের ক্যান্ডিডেট দিলেও, প্রার্থী দিলেও, এই প্রার্থী কতটা ইলেকশনে লড়ে উঠতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন থাকছে। 1-1.5% ভোট পাওয়ার জন্য যেটা প্রশ্ন আমার মনে, সেটা হলো যে তাদের নেতৃত্বই বা কি, তাদের সংগঠনই বা কি। এটা ইলেকশনের লড়াই, সব জায়গায় একটা অর্গানাইজেশন লাগে ইলেকশন লড়ার জন্য, তাদের সেই সাংগঠনিক পরিকাঠামো আছে কি নেই সেটাই তো জানা নেই। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবার এতটাই গুরুত্বপূর্ণ, বিজেপি যেভাবে সেখানে জেতার জন্য সর্বশক্তিতে ঝাঁপিয়েছে, তাতে শিবসেনার মতো দলও সেই নির্বাচনকে উপেক্ষা করতে পারছে না। শিখা মুখার্জির কথায়, প্রত্যেক
প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু পশ্চিমবঙ্গের এই আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কারণটা হচ্ছে যে এটা শুধু একটা রাজ্যের লড়াই নয়, এটা আরো বৃহত্তর লড়াই এক অর্থে। কারণ পশ্চিমবাংলায় বিজেপি তারা সক্ষম হবেন কি হবেন না এই নির্বাচনে, তার থেকে কিন্তু অনেক অনেক রিপল এফেক্ট হবে। বিকজ এইটা হলো একমাত্র রাজ্য যেখানে একটা পলিটিক্যাল কনসেনসাস ফর সেকুলার ইউনিটি and communal harmony was established 70 years ago. পশ্চিমবঙ্গে শিবসেনার মূল উদ্দেশ্য হবে যে কোনো মূল্যে বিজেপির উত্থান ঠেকানোয় একটা ভূমিকা রাখা, তা সে যতই সামান্য হোক। তবে দলের একটি সূত্র বিবিসিকে জানিয়েছেন, তারা রাজ্যের কতগুলো আসনে লড়বেন বা কোথায় কোথায় লড়বেন তার কিছুই এখনো চূড়ান্ত হয়নি। শুভজ্যোতি ঘোষ। এবারে শুনুন সামাজিক মাধ্যমে টপ ট্রেন্ডিং খবরগুলো সম্পর্কে। ধন্যবাদ পুলক। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নানা বিষয় নিয়ে সাথে আছি আমি মুন্নি আক্তার এবং আমার সাথে আছে আমি তানিন মেহেদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বেশ কিছু বিষয় আলোচনায় ছিল। তার মধ্যে ভারতের করোনা ভ্যাকসিন বিষয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। একদিকে ভারতের টিকা নেওয়ার 450 মানুষের শরীরে বিরূপ প্রতিক্রিয়া এবং একজনের মৃত্যুর খবরে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ভারত থেকে ভ্যাকসিন আসা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীর খবরের নিচেও অনেকে নানা রকম মন্তব্য করেছেন। বিবিসির খবরে বলা হচ্ছে, ভারতে করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর 447 জনের নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে প্রাথমিক তথ্য প্রকাশ করা হয়েছে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা এবং বমি ভাব। এদিকে উত্তরপ্রদেশের একটি সরকারি হাসপাতালের একজন কর্মী টিকা নেওয়ার 24 ঘন্টা পর মারা গেছেন। তবে অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন বলে বর্ণনা করা এই উপসর্গ সরাসরি টিকা বা টিকাদান প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। ঠিক তাই। গাজী মিজানুর রহমান নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন যে তাহলে এই ভ্যাকসিনগুলো মানুষের শরীরে গণহারে প্রয়োগ করার আগে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল। মারজানা আক্তার নামে একজন মন্তব্য করেছেন যে করোনার চেয়েও এখন টিকা ভয়ানক হয়ে উঠেছে। অন্যদিকে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত সরকার কিছু ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাবে। পাশাপাশি 25 এবং 26 জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হুসেন বেলাল নামে একজন মন্তব্য করেছেন যে ওইগুলো সব মন্ত্রী এমপিদের উপর প্রয়োগ করা হোক, কারণ তারা করোনার দুঃসময়ে অনেক কষ্ট করেছেন। টিকার উপসর্গের কথা উল্লেখ করে ওমর শরীফ লিখেছেন, আমরা জোর দাবি জানাচ্ছি এই টিকা সর্বপ্রথম স্বাস্থ্যমন্ত্রীকে দেয়া হোক। অর্থাৎ তারা কিন্তু কিছুটা ব্যঙ্গ করেই মন্তব্যগুলো লিখেছেন। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি নিয়েও তীব্র বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে তৈরি করা জার্সির ডিজাইন নিয়ে এই বিতর্কের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে তারা ডিজাইনটিতে কিছু পরিবর্তন আনবে। বিসিবি গতরাতেই ডিজাইনটির অবশ্য ছবি প্রকাশ করেছিল, তারপর থেকেই বিতর্কের শুরু হয়। ডিজাইনে দেখা যায় লাল সবুজ এই জার্সির বুকে বড় করে স্পন্সর প্রতিষ্ঠান বেক্সিমকো এবং আরেকটু ছোট করে আকাশ লেখা। বেক্সিমকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্পন্সর এবং আকাশ বেক্সিমকোরই একটি সহযোগী ব্র্যান্ড। বিতর্কের বিষয়, এত বড় করে স্পন্সরের নাম কেন এবং বাংলাদেশ শব্দটি কোথাও লেখা নেই, কিন্তু কেন? আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, মনে হবে বেক্সিমকো উইন্ডিজ খেলা হচ্ছে। মুশফিক মাহদি মনে করছেন সামনে শুধু বাংলাদেশ লেখা থাকবে, আর কোনো নাম থাকার দরকার নেই। একান্ত স্পন্সর প্রতিষ্ঠানের নাম দিতে হলে উপরে বা সাইডে কোথাও ছোট করে দিলেই তো হয়। তো পুলক, এই ছিল আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত বিষয়গুলো। শেষ করার আগে প্রধান খবর আরেকবার। বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবার পর গ্রহণকারীর শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে তার চিকিৎসার ব্যবস্থা করবে সরকারই, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30টায় শুনবেন আশা করি। এখানেই বিদায় নিচ্ছি আমি পুলক গুপ্ত। ভালো থাকবেন।